নমস্কার, আমি সুতপা। সুতপা ট্রাভেলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 7ই মার্চ। আমরা 4 বন্ধু মিলে চলেছি অগ্রদ্বীপের পুতুল গ্রাম। বাড়ির কাছাকাছি বাঁশবেড়িয়া স্টেশনে এসেছি এখন সকাল 8টা 17-র ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরবো বলে। বাড়ি থেকে 20 মিনিটের পথ হলেও বাঁশবেড়িয়া স্টেশনে আমার এই প্রথমবারই আসা। চলুন তাহলে আজকের ভ্রমণ কাহিনী শুরু করা যাক। আমার এই 3 বন্ধুই চিত্রশিল্পী। ছবি আঁকাই ওদের পেশা আর নেশা। আজ ওদের এক বিশেষ কাজে চলেছে ওরা অগ্রদ্বীপ। আমিও ওদের সঙ্গ নিলাম। বাঁশবেড়িয়া স্টেশন থেকে অগ্রদ্বীপ স্টেশন পৌঁছাতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো, আর যার টিকিট মূল্য পড়েছে জনপ্রতি 25 টাকা। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো কাটোয়া লোকালেই পৌঁছতে পারেন অগ্রদ্বীপ স্টেশন। ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়া, তারপর 16টি স্টেশন পার করে নবদ্বীপ ধাম, এরপর বিষ্ণুপ্রিয়া হল, পূর্বস্থলী পার করে আমাদের ট্রেন এখন চলেছে অগ্রদ্বীপ স্টেশনের দিকে। এরও 2টি স্টেশন বাদে কাটোয়া জংশন। চলুন গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম। তবে অগ্রদ্বীপ স্টেশন কিন্তু পুতুল গ্রামের পাশাপাশি গোপীনাথ মন্দিরের জন্য বিশেষ বিখ্যাত। এনারা সকলেই যাচ্ছেন গোপীনাথ মন্দির। তার জন্য এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টোটো বা অটোতে প্রথমে গঙ্গার ঘাট, তারপর গঙ্গা পার হতে হবে। আবার আমরা না হয় ফেরার পথে যাবক্ষণ সেখানে। আপাতত 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর পথ না পেয়ে চলুন ওভারব্রিজ হয়ে 1 নম্বরের দিকেই যাওয়া যাক। এখান থেকেই দেখা যাচ্ছে টোটো স্ট্যান্ড। চলুন এবার দেখা যাক নতুন গ্রাম বা পুতুল গ্রামে টোটোতে ভাড়া কত নেয়। কত কি আগে বলো? আগে কার লাই দেখো তুমি, ও লাইন নাম্বার লেখা থাকে। উঠে বললাম তাহলে দাদা, আবার তো সেই লাইনই পার করছি। লাইন পার হয়ে এপাশে আসলাম, তাহলে এপাশে টোটো ধরলেও তো হতো। স্টেশনের ওপার থেকেই আমাদের টোটো ভাড়া পড়েছে জনপ্রতি 15 টাকা করে। এবারে চলুন গ্রামের পুকুর, আমবাগান, চাষের জমি পার করে এগিয়ে চলেছি আমরা। কিছুটা এগোতেই চোখে পড়ছে পাটুলির ঠিকানা, যা অগ্রদ্বীপের আগের স্টেশন। মানে নতুন গ্রাম হলো পাটুলি আর অগ্রদ্বীপের মাঝামাঝি জায়গা। প্রথমে টোটো এসে দাঁড় করিয়ে দিল আমাদের কাঠিয়া বাবা আশ্রমের সামনে। জিজ্ঞাসা করে জানতে পারি মিস্ত্রি পাড়া বা পুতুল গ্রাম পিছনে ফেলে এসেছি। আপাতত সেখানেই যাব আমরা, পরে না হয় এই আশ্রমে আসবো। যায় টোটো যায় তো? হ্যাঁ, রানিং টোটো যায় তো? ও তাহলে পেয়ে যাব। মিস্ত্রি পাড়া, তাই তো? তা আমাদের মিস্ত্রি পাড়াতেই নামিয়ে দাও না। তাহলে আমরা মিস্ত্রি পাড়া যাচ্ছি এখন। কাকা নিয়ে যাচ্ছে আমাদের দেখিয়ে দেখিয়ে। পুরোটা ঘুরলে এখান দিয়ে ঢুকে বলেছে ঘুরতে ঘুরতে ওইদিকে যেতে, বুঝছিস? স্বামী জানকী দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, কিন্তু 8 পর্যন্ত। তার পাশের রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম। চারিদিকে শুধু ওয়াও ওয়াও পাপাই, চারিদিকে শুধু ওয়াও ওয়াও। তুই তো ছবি তুলতে তুলতে আটকে যাবি রে। এই কাঠ দিয়েই তো ওই পুতুল বানায়, সব কাঠ পড়ে রয়েছে দেখছিস না? কাঠের কারখানা, কাঠের মানে কাঠ চেরাই হয়, সেগুলোই পুতুল বানাতে কাজে লাগে। এ গ্রামেরই বাসিন্দা এক কাকা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। বাদিকে গোল করে ঘুরলেই পুরো পুতুল গ্রাম দেখা হয়ে যাবে বললেন। তবে এ গ্রামের নির্ভেজাল সৌন্দর্য সত্যি অবাক করার মতো। গ্রামের শুরুতেই রয়েছে একটি কাঠ চেরাইয়ের কারখানা।
এখানেই কাঠের পুতুল তৈরির কাঠ কাটা হয় বিভিন্ন মাপে। তবে জগৎজোড়া বিখ্যাত এখানকার সমস্ত ভাস্কর্যই কিন্তু তৈরি হয় 3 কোনা কাঠ দিয়ে। এটি হলো এই গ্রামের বিশেষত্ব। এই গ্রামের শুরুতেই এক বাড়িতে আমাদেরকে ডেকে বেশ আপ্যায়ন করেই নিয়ে যাচ্ছে তাদের তৈরি শিল্পকর্ম দেখানোর জন্য। চলুন তাহলে শুরুটা করি এই বাড়ি থেকেই। পুতুল গ্রামের কাঠের তৈরি পেঁচা জগৎ বিখ্যাত। যেখানে এই ধরনের শিল্পকাজ বিক্রি হয় সবই কিন্তু এই গ্রামের মানুষের হাতেই তৈরি। আমার বন্ধুরা এসেছে, ওরা ওদের স্টুডেন্টদের নিয়ে একটি ওয়ার্কশপ করতে চায়, যেখানে এই গ্রামের কোনো এক শিল্পী আমাদের ওখানে গিয়ে তাদের এই হাতের কাজ শেখাবেন হাতে ধরে। ওরা সে ব্যাপারে কথা বলবে গ্রামের সকল শিল্পীদের সাথে। ওদের কাজ ওরা করুক, চলুন আমি এই দেখে আসি কিভাবে তৈরি হয় এই কাঠের পুতুল। কিছু রং করেছো? ডাইসে কেটে তারপরে এটাকে কাঠ মাটি দিয়ে কেটে প্যাঁচা শেপ এটাকে আমি স্মুথ করছি। কাঠটা যখন খড়খড়া ও হ্যাঁ, স্মুথ না করলে শিরিষ কাগজ দিয়ে না। তারপরে কি হবে? এরপর পালিশ হবে, পালিশ হওয়ার পর তারপর রং হবে। পালিশ করে তারপরে রং হবে। আর ঠাকুমা কি করছে? পালিশ। ও এটাও তো ঘষা হচ্ছে। হ্যাঁ না, টাইমার লাগানো হয়েছে এটার উপর? না না, ওই সাদা রঙের ও খড়িমাটি না এটা? খড়িমাটি। এটার পরে তারপরে খড়িমাটি লাগাবে? আচ্ছা, মায়ের আটা, ওটা আঠা। ওই গায়ের বিচে খড়সু মাটি, মাটিতে থাকবে না, ওই তো তেঁতুলের বীজ দিয়ে কাই পাওয়া যাবে, আঠা তৈরি করে। তেঁতুলের বীজ? হ্যাঁ, তেঁতুলের বীজ। ওটা কি জাল দিয়ে নাও? এখন মেশিনে উঠেতে গুঁড়ো করে ময়দার মতো, গুঁড়ো করে তোমরা জাল দিয়ে নাও, তাই তো? জালটা না দিলে তো আঠা হবে না। একই বাড়ি নানা জায়গায় চলছে কাঠের পুতুল তৈরির কাজ। এই যেমন এখানে চলছে কাঠের পুতুলের গায়ে খড়িমাটি আর তেঁতুলের বীজের আঠার প্রলেপ, তারপর তা শুকিয়ে ঘষা মাজার কাজ। আবার এখানে চলছে রং তুলির কাজ। গৌণিতায়ের কাঠের মূর্তি নিখুঁত রঙে রঙিন করা হচ্ছে মেলায় বিক্রির জন্য। আমার মনে পড়ে গেল আমাদের ছোটবেলাতেও মেলাতে গিয়ে কিন্তু এই পুতুল কিনে নিয়ে এসেছিলাম। আজ এত বছর পর এই পুতুল তৈরির আস্ত একটা গ্রামে এসে ভীষণ ভালো লাগছে। গ্রামে সকল ছেলেরা বাটালি দিয়ে আর হাতুড়ি দিয়ে কাঠ কেটে তৈরি করে নানা সাইজের নানা পুতুল, আর তারপর ওই পুতুলের গায়ে মাখানো হয় খড়িমাটির প্রলেপ বা প্রাইমার রং। শেষে রং তুলির কাজ। আর এই বাকি কাজগুলি কিন্তু করে বাড়ির সব মহিলা সদস্যরা। সুতো কি কাজে লাগে? সুতো ও হ্যাঁ হ্যাঁ, তুলে বোনা হয়তো। লেখাপড়ার কাজ হচ্ছে কি কি এখন কাজটা কি হচ্ছে? কি কি লাগবে তার বিষয় টোটাল। ঠিক আছে। আমাদের মানুষপত্র থেকে কাজের বেশি। হ্যাঁ, মানুষপত্র থেকে কাজ বেশি, ঠিক কথা। এগুলো কে এঁকেছে? তোমরা এঁকেছো? মেয়ে এঁকেছে। মেয়ে ঘরে ঘরে জি বাংলা করেছিল। অপরিতার ড্রেস ছিল এখানে। অপরিতার ড্রেস ছিল, ঘরে ঘরে জি বাংলাতে গেছে। ও বাড়িতেই তো আসে। হ্যাঁ, লাখ টাকা লোক ছিলাম। ও গেছে। ওর নাম কি? না, টিনামণি ভাস্কর। টিনামণি ভাস্কর। আরে দেখুন একটা জিনিস দেখছা। এই বাড়িরই এক মেয়ে টিনামণি ভাস্কর তার নিজের হাতের কাজের জন্য অনেক টিভি শোতে অংশগ্রহণ করেছেন। ঘরে ঘরে জি বাংলার টিম এসেছিলেন এনাদের বাড়ি। আবার লাভ টাকার লক্ষ্মী লাভ শোতে টিনামণি তার নিজের পারফরমেন্স খুব আগ্রহ করেই দেখাচ্ছে আমাকে। বাড়ির সকলে তাদের কাজ অতি যত্নে ভালোবেসেই আপনাকে দেখাবে, কিন্তু কখনোই জোর করবে না কিছু কেনার জন্য, যা আমাদের কাছে ভীষণ অন্যরকম মনে হচ্ছে। এই যে কাজটা দেখছেন, এটা আমাদের হচ্ছে পূর্বপুরুষদের কাজ, ঠাকুরদার আমল থেকে হয়ে আসছে। আমার ঠাকুরদারা করতো, আমার দাদুরা করছে, আমার বাবা করছে, আমি করছি এবং আমার ছেলেরাও করছে। আর এটা হচ্ছে আমাদের একটা নেশা, বুঝলেন তো। এই কাজটা আমাদের হচ্ছে এটা রক্তের সঙ্গে। আমাদের এই যে কাজটা দেখছেন না, এটা আমাদের থেকে যেটা অন্য কাজ করে আমাদের থেকে অনেক ভালো আছে।
কিন্তু আমাদের এই কাজটা পুরুষের কাজ বলে আমরা এটা ছাড়ি না, এবং আমাদের এই হাতের কাজের উপরে আমার দাদু রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। আচ্ছা, এই ব্যবসাটার উপরে কি আপনাদের রুটি রোজগারি চলছে? রুজি রোজগারি মানে আমাদের কোনো রকম চলে যায়, যে এমন কিছু বিশেষ কিছু হয় না, এমনি চলে যায়। কিন্তু আমাদের কাজটা যে বহুত পুরনো কাজ বলে আমরা এখন এই কাজটা ধরে রেখেছি, আমরা কাজটা ছাড়ি না। সরকার থেকে বাবারা 5 ভাই, মানে তাহলে 5টা ঘর আছে এখানে? 5টা ঘরে, আরো 5টা ঘরে কারো 2টো ছেলে, বাবাদের, কাকাদের, অনেক ঘর। তাই এরকম করে আপনার এই গ্রামটা অর্ধেকটাই আমাদের নিজেদের মধ্যে। কি কাজ হচ্ছে? এগুলো কি কাজ আমি জানি না, আমি জানি। ওই আমরা নাকি বলে তো আমরা কাজ। হ্যাঁ, আমি খাই না। ও আমরা গাছের কাঠ। টক আমরা না মিষ্টি আমরা? টক আমরা। আমাদের তো দেশি, এখানে তো দেশি। চলুন এই সূত্রধর বাড়ির আনাচে কানাচে ঘুরে তাদের তৈরি কাঠের কাজ দেখে ভালোই লাগলো। দামদার করে রেখে গেলাম অনেক কিছু, ফেরার পথে নিয়ে যাবো খন। এবারে না হয় পুরো মিস্ত্রি পাড়া একবারটি ঘুরে দেখে নি। চলুন। তোমরা ছবি আঁকা কোথাও শেখো নি তো? বলো। বাড়ির বউ না মেয়ে? তাহলে দেখে দেখেই শিখেছো? বলো। শ্বশুর বাড়ি এসে শিখেছে? বাপের বাড়ি কোথায়? বাপের বাড়িতে তো এই কাজ হতো না। সত্যি এক আশ্চর্য ব্যাপার, এ গ্রামের কোনো মহিলারাই কোথাও আঁকা শেখেনি কোনোদিন, কিন্তু সুন্দর তাদের হাতে তুলির টান। আর এখানকার এই প্যাঁচার আঁকার ধরন কিন্তু এই পুতুল গ্রামেরই সৃষ্টি। এখন আর শুধুমাত্র পুতুল নয়, প্যাঁচা আঁকা হচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্রের ওপরও। দেখতে দেখতে চলে আসলাম আর এক বাড়ির বারান্দায়। এগুলোতে খড়ি মাটি মাখানো হয়ে গেছে না? প্রাইমার মাখানো হয়েছে। আপনার নাম? আমার নাম গৌর সূত্রধর। সবাইকে এখানে সূত্রধরটাই সূত্রধর আর হয়েছে আপনার ভাস্কর। ফোন নাম্বারটা বলুন। আচ্ছা, ফোন নাম্বার একটা কার্ড আছে, কার্ড দাও। হ্যাঁ, কার্ডটা দিয়ে দিন। সোনাঝুরি কাঠ কোথায় পান? সোনাঝুরি কাঠ কোথায় পান? আমাদের এই সবিনিমিনেও পাওয়া যায়। এই এলাকাতেই আছে সোনাঝুরি গাছ? আছে এলাকায় সব গাছ লাগি, সেখান থেকে এবার যারা গাছ কাটে তারা এবার আমাদের সব ফোন নাম্বার দেয়, তারা ফোন করে যে কাঠ লাগবে, তখন আমরা বলি হ্যাঁ কাঠ লাগবে। এটা কি কাঠ? এই যে কাজ করছে এগুলো গামার কাঠে। গামা কাঠ? গামার দেশি গামার, যেটা গামারি বলে না? গামারি। হ্যাঁ, জানলায় দরজায়, দরজার পাশে পাশে ওই যে ফ্রেমে। ও, ওই জন্য ব্যবহার হয় এটা। হ্যাঁ, এই যে দেখি কেমন ভাবে ব্যবহার করে। আমি এটা দেখে ভাবছি কিভাবে রাখে। ও, অনেকে আবার কি করে জানিস? ভালোই লাগবে দেখতে। অনেকে শুধু বলে। বন্ধুরা তাদের ওয়ার্কশপ বা কর্মশালা করার উদ্দেশ্যে প্রত্যেক বাড়ির শিল্পীদের নাম আর ফোন নাম্বার লিখে নিয়ে যাচ্ছে, আর প্রত্যেককেই বুঝিয়ে বলছে ওরা কি করতে চায়। তাতে কিন্তু প্রত্যেক শিল্পী আগ্রহ নিয়েই ওদের সাথে সহযোগিতাও করছে। তোমাদের এই টোটাল গ্রামটাই এরকম? হ্যাঁ, পুরো গ্রামটা আমাদের। ক ঘর আছে এখানে? এখানে এখন 55 হয়েছে। 55 ঘর? হ্যাঁ, 55 তো মনে হয়। 45 ছিল, 10 বেড়েছে, মানে সব আলাদা আলাদা হয়েছে জায়গা। আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, মানে একবারই ছিল, আলাদা আলাদা হয়েছে। সব বিয়ে করার পর আলাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, 55 হয়ে গেছে। আর তো গিয়ে যেটা কারখানা আছে ওই অদূরই করে, তারপর ওই দিক থেকে সব অন্যরকম করে। ও আচ্ছা। মানে ঘরের দরজা জানলা এসব এক একজন এক একটা পার্টের মতন নিয়ে। হ্যাঁ, শুধু ওই দিক থেকে একদূর সব পাবেন। এই পুতুল, আচ্ছা আচ্ছা, পুতুল ফার্নিচারের, তাছাড়া ওই দিকে অত করে না। ওইদিকে মানে কয়েকজন আছে, মানে অন্য কাঠের কাজ করে। হ্যাঁ, অন্য কাঠের, এই ঘরে দরজা জানলা এসব তৈরি করে। 55টি ঘরের মধ্যে এটি হলো 10 নম্বর ঘর। এখানে আবার তৈরি হচ্ছে ভীষণ সুন্দর এক কচ্ছপের মূর্তি। তবে এই গ্রামে যে যেমন পুতুল বানাক না কেন, সবই কিন্তু 3 কোনা কাঠ দিয়ে তৈরি। এখানে আবার দুর্গা ঠাকুর, লক্ষ্মী,
সরস্বতী সহ গোটা পরিবারের কাঠের মূর্তিও হচ্ছে কলকাতার কোনো এক দোকানে বিক্রি হবার জন্য। পাশে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রারও মূর্তি। সত্যি অপূর্ব সকলের হাতের কাজ। আবার আর একবারই চলে আসলাম, তবে এনারা কাঠের পুতুলের তুলনায় কাঠের আসবাবপত্রই বেশি তৈরি করেন। রয়েছে আলাদা কারখানাও, যদিও তাতে এ গ্রামেরই শিল্পকর্মেরই ছোঁয়া রয়েছে। সব শান্তিনিকেতনে যাবে দোল উৎসবে। সোনাঝুরি গাছ এখানে আছে, এই কাঠ যে পাওয়া যায়। ও, তো এইগুলো কেন সোনাঝুরি কাঠেরই হয় কেন? সোনাঝুরি কাঠটা হচ্ছে হালকা হালকা নয়, ঠিক ব্যাকে খুব একটা ব্যাকের চোখে না, আর আপনার ঘুম পোকা আসে না। ও, ঘুই পোকা আসে না, আর ব্যাকা, হ্যাঁ ব্যাকে না। পাশের ঘরের কাকিমা আবার নিজের ঘর সংসারের কাজকর্ম শেষ করে বসেছেন এবারে পেঁচা রং করতে। বাকি তৈরি হওয়া পুতুলেরা রয়েছে চাদরে ঢাকা। এখানের এই পেঁচাগুলি আবার কাঠের ওপর পালিশ করা, তাই বেশ অন্য রকমের। এ গ্রামে সমস্ত পুতুল দাম দর করে যা দেখলাম, তাতে বুঝলাম ওই 50 টাকা থেকে শুরু, তারপর 100, 150, তারও বেশি। মানে যেটা যেভাবে তৈরি সেভাবেই দাম। আর এই যে আরো কিছু সময় বাদে পেঁচার রং হয়েছে এই রকম, পুরোপুরি কমপ্লিট হতে কিছু সময়ের অপেক্ষা। চলুন, ওপরের ঘরে রয়েছে ওনাদের আরো পুতুলের স্টক, যা চলে যাবে বিক্রির জন্য বিভিন্ন জায়গায়। কি রং করেছে? কি গন্ধ না? কি রং? ঘাম তেল দেওয়া। এই ঘাম তেল দিকে ঘাম তেলের গন্ধ। শুকাবে না তখন? এরকম হাতে করে নিয়ে চল, শুকাতে শুকাতে। না, তাহলে রোদে বের করে দেবো। কাঠের রাধাকৃষ্ণের হাত, বাঁশি সমস্তই পিন দিয়ে জোড়া লাগানো হয়েছে। তারপর কিভাবে তা ঢেকে দেওয়া হয়েছে তা ওনারা বুঝিয়ে বললেও আমাদের ড্রয়িং টিচাররা দেখছি সমস্ত ব্যাপারেই জ্ঞান আছে। আতিথেয়তা পেয়ে আবার ওরা বিছানাতে বসেও পড়েছে। যাই হোক, সমস্ত দিনের জন্য ঘুরতে আসলে এ গ্রামে সকলেই আদর যত্ন পাবেন। বিনিময়ে কেউই কিন্তু বাধ্য করবে না কিছু কিনতে। গ্রামের যেদিকেই তাকাবেন চারিদিকেই শুধু কাঠের নানা কাজ চলছে। এগুলো গৌরনীতাই তো? হ্যাঁ, গৌরনীতাই হচ্ছে এগুলো। ওই যে আপনার দোল আছে না, হ্যাঁ মায়াপুরে সামনে দোল, এর জন্য গৌরনীতার ডিমান্ড বেশি। যান ভেতরে আছে, আর অন্য কিছু আছে। আমার লোকজন তো আবার সামনে। কি হলো বুধু, শিখে গেলি তো? ধানগাল দিয়ে বানিয়েছিলাম। গণেশ হচ্ছে তো? হ্যাঁ, শিখলি? তারপরে যত যাবে ফার্নিচার, আর পুতুল বানার সেটা নেই। এরপরে যত যাবে ফার্নিচার বানায়। স্কুলের ডান দিক দিয়েও আসা যেত, মানে আমরা ডান দিক দিয়ে ঢুকেছি, বাঁ দিক দিয়েও আসা যেত এই রাস্তাটা দিয়ে। এবারে বলি পুতুল গ্রামের ইতিহাস। এই গ্রাম মানে যার আসল নাম নতুন গ্রাম। এই গ্রামের শিল্পীরা প্রথমে পাথর খোদাইয়ের কাজ করতেন। বর্ধমানের স্থানীয় রাজাদের পৃষ্ঠপোষকতায় তারা উপকৃত হতেন। তবে 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর কারিগররা উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হন। অনেকেই পাথর খোদাই শিল্প ছেড়ে চারুকলা এবং কাঠের কারুশিল্পর দিকে ঝুঁকতে শুরু করেন। এ গ্রামের আরেকটি সাধারণ স্থানীয় পরিচিতি হলো সকলেই এরা সূত্রধর, যা ছুতার বা কাঠ খোদাইয়ের উপাধির সাথে যুক্ত। সবাইকে একটা করে গিফট আমাদের। হাত পাত গিফটটা কি দিল? হ্যাঁ, সবাইকে একটা করে গিফট। বলছি টেবিলটা কি অর্ডার কি পছন্দ থেকে টোটো কি পাবো নাকি? আশ্রম থেকে? হ্যাঁ, ওইখান থেকে টোটো পাই। আশ্রমের সামনে টোটো পাবি। আচ্ছা, সামনে পেয়ে যাবেন। আর নালে যদি ওখানে না পাই, আমরা সবাই কিছু কেনাকাটা করলাম। সামনে পেয়ে যাবেন। যার যার মাল নিজ দায়িত্বে নিয়ে নাও সবাই। আমার 2 খানা 3 খানা হচ্ছে, ভাব আমি নেব। এক বন্ধু আবার কিছু কাঠের পুতুল নিয়ে নিল নিজের হাতে রং করবে বলে। আজ কিন্তু সারাটা দিন ভালোই কাটলো আমাদের। চলুন এবারে যাই প্রথমে যে আশ্রমের সামনে এসে দাঁড়িয়েছিলাম, সেই স্বামী জানকী দাস কাঠিয়া বাবা তপবনে।
আবার নতুন গ্রাম থেকে বলে দেওয়া হয়েছিল এখানে এসে প্রসাদ খাওয়ার জন্য। মন্দিরে কয়েকদিন আগেই শেষ হয়েছে এক বিশাল অনুষ্ঠান, তারই জাঁকজমক কিছু রয়ে গেছে অবশিষ্ট চারিদিকের পরিবেশে। ঘড়িতে এখন দুপুর 1টা। আপাতত মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। জানা থাকলে প্রথমে যখন এখানে এসেছিলাম তখনই একবার ভগবান দর্শন করে গেলে ভালো হতো। ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, তাছাড়াও জানকী দাস কাঠিয়া বাবার বিগ্রহ, তাছাড়াও রয়েছে আবার বিভিন্ন মহারাজদেরও বিগ্রহ। কোনো কিছুই আর দর্শন করা হলো না। চলুন পিছনের দিকে ভোগের ব্যাপারে জিজ্ঞাসা করা যাক। অনেকে এখানে প্রসাদ খাচ্ছেন দেখে আমরা অনুরোধ করাতে ওনারা বললেন হাত ধুয়ে এসে সকলের সাথে বসতে। প্রসাদের কুপনের ব্যাপারে বললেন তার কোনো প্রয়োজন নেই। দুপুরে ভোগে রয়েছে ভাত, ডাল, লাউ ঘন্ট, পনিরের তরকারি। তবে এক বন্ধু দেরি করাতে আমরাই সর্বশেষ হয়ে পড়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষে মহারাজেরা প্রসাদ পাবেন, তবে শেষ পাতে আবার চাটনি মিষ্টিও রয়েছে। ভোগের প্রসাদ খেয়ে খুশি আমরা সবাই। কোনো কুপন মূল্য ছাড়াই প্রসাদ গ্রহণ করে নিজের ইচ্ছাতেই আমি আশ্রমে কিছু দান করলাম। ওয়াও, দেখ দেখ দেখ, আমি এসে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে পাখনা মেলে দিল। আবার পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, নড়ছে না। কেউ আসলেই মনে হয় দাঁড়িয়ে যায়। কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর, কেউ আসলেই মনে হয় দাঁড়িয়ে পড়ছে। দেখ, আশ্রমে একটি পোষ্য ময়ূরও রয়েছে। আসলে কাঠিয়া বাবা সাধুরা নির্বাক বৈষ্ণব তপস্বীদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা 15 শতকের শ্রী নাগজি মহারাজের আধ্যাত্মিক বংশ থেকে এসেছেন। কাঠিয়া বাবা শব্দটি এই সম্প্রদায়ের সাধুদের দ্বারা কাঠের মালা ব্যবহার থেকে উদ্ভূত হয়েছে। প্রধান পূজিত বিগ্রহ রাধাকৃষ্ণের যুগল মূর্তি। মোটের ওপর একদিনের জন্য নতুন গ্রাম ঘুরতে আসলে পাশে মিস্ত্রিপাড়া ঘুরে নিয়ে এই আশ্রমে সময় কাটাতে পারেন বহুক্ষণ। শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে ভালোই লাগবে। তবে আশ্রমে ভোগ প্রসাদ পেতে চাইলে নিচের ফোন নাম্বারে আগের দিন অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর আশ্রমে ভান্ডারা দিতে চাইলে মহন্ত মহারাজজির সঙ্গে যোগাযোগ করে আসতে বলা হয়েছে এখানে। টোটো দাদাকে ফোন করে পাওয়া যায়নি, এবার আমরা হাঁটছি, দেখি হেঁটেই যদি স্টেশনে চলে যেতে পারি ভালো। টোটো আছে, টোটোর ড্রাইভার কোথায়? ও দাদা, টোটো দাদা। আসলে আসার সময় স্টেশন থেকে যেমন অটো টোটোর স্ট্যান্ড ছিল, নতুন গ্রামে কিন্তু সেরকম কিছু নেই। তাই ফেরার পথে টোটো সমস্যাতে পড়তে পারেন। সেক্ষেত্রে যেই স্কুলটির পাশের রাস্তা দিয়ে মিস্ত্রিপাড়া ঘোরা শুরু করেছিলাম আমরা, সেখানে এসে খোঁজ করলেই পাবেন এক বাড়ির বাসিন্দা টোটো চালক ভাইকে। ওর ফোন নাম্বার দেওয়া থাকলো। আমার নাম পাপু মাঝি, ফোন নাম্বার হচ্ছে 9641500153। ওইটাই বাড়ি তো তোমার? ডাকলেই পাওয়া যাবে, তাই তো? ওইটাই সুবিধা, স্কুলের সামনেই বাড়ি। ওদিকে কাটোয়া লোকাল 1 ঘন্টা পর পর অগ্রদ্বীপ স্টেশনে আসে। তার মধ্যে দুপুরের সময় হওয়াতে বেশ অনেক সময়েরই ব্যবধান। 1:17 পর আবার 3টেতে ট্রেন। এরই ফাঁকে চলে আসলাম গঙ্গার ধারে। বিখ্যাত অগ্রদ্বীপের মেলা এখান থেকেই শুরু হয়। তবে গোপীনাথ মন্দির যাবার জন্য গঙ্গা পার হতে হবে। এই মুহূর্তে আমাদের হাতে তেমন আর সময় নেই বলে মন চাইলেও আর যেতে পারছি না। তবে অপূর্ব সুন্দর গঙ্গার ধারের এই পরিবেশ। খুব ইচ্ছা রইল পরের বার আসলে অগ্রদ্বীপের এই গোপীনাথ মন্দির দর্শন করেই ফিরব। চলুন তাহলে স্টেশনের দিকেই যাওয়া যাক। আজ তবে এই পর্যন্তই থাক। আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর এক জায়গায়। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।